আসসালামু আলাইকুম। আমার নাম রতন। আমি স্টুডেন্ট মানুষ। তো আমার এক বন্ধু আছে, ওর নাম হচ্ছে সজীব। তো আজকে আমি আমার বন্ধু সজীবের একটা পরিবারের ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো 2021 সাল, আমরা তখন এসএসসি পরীক্ষা দেব। তো আমার বন্ধু সজীবের বাসায় আমি যাইতাম। সজীব আমার বাসায় আসতো। তো আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম, একদম বেস্ট ফ্রেন্ড। তো ওর পারিবারিক কোনো সমস্যা হলে আমাকে বলতো, আমার কোনো পারিবারিক সমস্যা হলে আমি ওকে বলতাম। তো এরকম ওরা মাঝে মধ্যে ফোন দিয়ে যদি বলি যে বন্ধু, আমাদের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে, ব্যান্ড পার্টি, তুই চলে আয়। এখন তো স্কুল কোচিং কোনো কিচ্ছু নাই। তো আমার বন্ধু সজীব শুধু এই কথাটাই বলতো যে বন্ধু, আমি যাইতে পারবো না, আমার বাবা অসুস্থ। আবার কখনো যদি ফ্রি সময় যদি ওকে ডাকতাম, ও শুধু বলতো যে বন্ধু, আমার মা অসুস্থ। তো এইভাবে ওটা একদিন বললাম আমি দেখা করে যে বন্ধু, তোরে ফোন দিলে তুই শুধু বলিস তোর মা অসুস্থ, তোর বাবা অসুস্থ, ঘটনাটা কি? তোর তো এরকম আগে ছিল না, তুই তো আগে আমার সঙ্গে অল টাইম সময় দিছিস। তো আমার বন্ধু বলতেছে যে বন্ধু, এই বিষয়টা আমিও বুঝতেছি না। এক সপ্তাহ মা অসুস্থ থাকলে আর এক সপ্তাহ বাবা অসুস্থ। তো আমি বললাম যে তোর আর মনে হয় ভালো করে ডাক্তারের চিকিৎসা দিচ্ছিস না। তখন আমার বন্ধু সজীব বললো যে বন্ধু, আমার খালুই একজন এমবিবিএস ডক্টর। তো ওনার পরামর্শেই তো আমরা চিকিৎসা করতেছি, কিন্তু কোনোভাবে তো সমাধান হচ্ছে না। তো তারপরে কিছুদিন যাওয়ার পর ও একদিন হুট করে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। আমার বন্ধু বলতেছে, বন্ধু আমি ঢাকায় আছি, আমার বাবাকে নিয়ে আসছি, আমার বাবা খুব অসুস্থ, আমার 20,000 টাকার মতো দরকার, তুই তোর বাবাকে বলে দেখ একটু ম্যানেজ করে দিতে পারিস কিনা। তো আমি বললাম বন্ধু, ঠিক আছে, আমি আমার বাবাকে বলতেছি, আমার কাছে 5,000 টাকার মতো আছে, আমি বিকাশ করে টাকা পাঠিয়ে দিচ্ছি। তো ওর বড় বোন ছিল, ওর বিয়ে হয়ে গেছে। তো আমি ওর বড় বোনের বিকাশে ফোনে টাকা পাঠিয়ে দিলাম 20,000 টাকা। আব্বুকে বললাম এরকম আমার সজীব বন্ধু বাবা অসুস্থ, টাকা চাচ্ছে, ওরা আব্বু দিল। তো ঘন্টাখানেক পর হুট করে আমার আরেকজন বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে যে সজীবের বাবা খুবই অসুস্থ, শুনছিলে? তো বললাম হ্যাঁ, এই একটু আগে তো টাকা পাঠায়, ওর বাবাকে নাকি ঢাকায় নিয়ে গেছে। পরে আমাকে বলতেছে যে ওর বাবা তো মারা গেছে। তো আমি তো অবাক, কিরে, টাকাটা এক ঘন্টা আগেই পাঠালাম, ওর মারা গেল। তো আমি কি করব, আমার সজীব বন্ধুকে ফোন দিলাম, তো ফোনটা উঠাইলো না। পরে আমি ওর আপুকেও ফোন দিলাম, উঠাইলো না। তো আমি কি করব এখন বুঝতেছি না। তো আমি বাসায় এসে বললাম যে আমার আব্বুকে বললাম, আম্মুকে বললাম যে আমি আমার বন্ধুর এরকম বাবা মারা গেছে, আমার ঢাকায় যাওয়া লাগবে। তো ও আমাকে বলল যে
যে ঠিক আছে, তুই একটা সিএনজি ধরে তোর বন্ধুর বাসায় খুবই তাড়াতাড়ি যা। তো আমি বাড়ির থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমার বন্ধুর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি ওর বাবাকে নিয়ে আসা হয়েছে। তো তারপর আমি আমার বন্ধুর কাছে গেলাম, যে ওরা একটু সান্ত্বনা দিলাম যে কি করবি, কারো বাবা মায়ের পৃথিবীতে বেশ চিরদিন বেঁচে থাকে না। তো যাই হোক, তার পরের দিন 10টার সময় ওর বাবাকে মাটি দিল। তারপর আমি চলে আসলাম। তারপরে একটা মৃত মানুষের জন্য যা যা করার লাগে, 5 দিন 7 দিন 10 দিন 11 দিন এগুলো করে না গ্রাম অঞ্চলে, ঠিক সেরকম এই শহরেও আর কি আমাদের একটু দোয়া খায়ের করে নেয়। তো ওই রকম ওর বাবার 40 দিন যেদিন শেষ একটা মোনাজাত করে মৃত মানুষের জন্য, ঠিক সেই দিন হঠাৎ করে ওর মা অসুস্থ হয়ে পড়ল। ওই অসুস্থতার কারণে একদম কি বলবো, চোখের সামনে একটা মানুষ হুট করে পড়ে, তাকে বিছানায় নেওয়া হলো, তাকে পানি হালকা কিছু খাওয়ানো হলো। কিছু পানি খাওয়ার পরে আর কিচ্ছু খাইলো না। ঘন্টাখানিক শ্বাস প্রশ্বাস তার একটু চললো, চলানোর পর তার আর হুঁশ নাই, নিঃশ্বাস নাই। পরে ওই সেই ডাক্তারকে নিয়ে আসা হলো। সেই ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করল। তো এটা শুনে তো বাড়ির সবাই আমরা আতঙ্কিত হয়ে গেলাম, যে অসুস্থতা ছিল ঠিক আছে, কিন্তু হঠাৎ করে পড়েই মারা গেল। তো ওই মৃত্যুর উপরে তো কারো হাত নাই, তো কি আর করার। তো যাই হোক, এইভাবে ওর মাকে মাটি দিয়ে আসার পরে আমার বন্ধু সজীব তো একা বাসায়। তো ও পড়াশোনার জন্যে মেসে থাকতে হয়। তো সজীব বন্ধু আমার একদিন ফোন দিয়ে আমাকে বলে যে, বন্ধু আমার কোনো কিছু ভালো লাগতেছে না, চলো কোথায় ঘুরতে যাই। তা আমিও মনে মনে ভাবছিলাম যে বন্ধুকে ফোন দিয়ে বলবো যে চলো একদিন ছুটি নিয়ে আমরা কোথাও ঘুরতে যাই। তো ওটা নিয়ে আমি ঘুরতে গেলাম। তো আমরা ঘোরাঘুরি করে আনন্দ ফুর্তি করে রাতে আবার বাসায় চলে আসলাম। ও মেসে গেল, আমি বাসায় আসলাম। তো তারপরের দিন হঠাৎ করে ও আমাকে ফোন দিয়ে বলতেছে, বন্ধু আমার শরীরে অনেক জ্বর, কালকে মনে হয় একটু বাইরে বাতাস লাগছে, এই জন্য অনেক জ্বর। তো বললাম ঠিক আছে, তুই খুব তাড়াতাড়ি ডাক্তার কাছে পরামর্শ নিয়ে ওষুধ খা, অ্যান্টিবায়োটিক খা, ঠিক হয়ে যাবে। তো আবার 2-3 দিন পর আমাকে ফোন দিয়ে দিয়েছে যে বন্ধু আমার তো জ্বর থামতেছে না। তো আমি বললাম যে বন্ধু আমার একটা জিনিস সন্দেহ হয়, তোকে আসলে প্রথমে বলি নাই, তুই যেন কি মনে করিস। আমি একটু তোর ফ্যামিলি সম্পর্কেও জানতাম, যে তোরা আসলে জিন ভূতে সেরকম বিশ্বাস করিস না। তো আমার কেন জানি সন্দেহ হয়, আঙ্কেলের মৃত্যুটা হঠাৎ আর আন্টির মৃত্যুটা চোখের সামনে হয়ে গেল। আবার তোর জ্বর, মাথা ব্যথা, এগুলো সমস্যা তুই বলতেইছিস কিছু না কিছু সমস্যা। তোর বাবা মা মারা গেল, তোর আবার জ্বর ছাড়তেছে না। তো আমার কেন জানি মনে হয় বন্ধু, তোদের কোন এক তান্ত্রিকের কাছে যাওয়া দরকার। তো আমার বন্ধু বলল যে বন্ধু তুই এগুলো কি বলতেছিস, আমরা কেন তান্ত্রিকের কাছে যাব?
আমি বললাম, দেখ বন্ধু, অবহেলা করে হয়তো বাবা মাকে হারিয়ে ফেলেছিস, এখন কি তুই তোর জীবনটাও শেষ করবি? আমি অনেক কষ্ট করে ওরা বোঝাইলাম যে এগুলো ডাক্তারি চিকিৎসায় হবে না, চল আমার কাছে একটা পরিচিত তান্ত্রিক আছে। আমি আগেই সন্দেহ করছিলাম, তোকে বলতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত বন্ধু, কিন্তু তুই অন্তপক্ষে তোর নিজের জন্য চল। তো আমরা একটা দিন তারিখ ঠিক করলাম। তো আমার আবার এক বড় ভাইয়ের সাথে ওই তান্ত্রিকের খুব ভালো সম্পর্ক, আমি তার কাছ থেকে ওই তান্ত্রিকের ফোন নাম্বারটা নিলাম। নিয়ে আমি ফোন দিয়ে বললাম যে আঙ্কেল, ওনাকে তো হুজুর বলা লাগে। তো বললাম, হুজুর, যে এরকম আমার এক বন্ধুর এরকম সমস্যা। তো তান্ত্রিক আমাকে বললো, তোমার বন্ধুকে নিয়ে তুমি মঙ্গলবারের দিন ঠিক 12টার পরে আমার এখানে আসবা। তো আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ঠিকানা নিলাম, সবকিছু নিয়ে বন্ধুকে নিয়ে চলে গেলাম। তো জায়গাটার নাম বলতে পারতেছি না, কারণ জায়গাটা আমি নিজেও কখনো কোনোদিন নামও শুনিনি, আবার যাইও নি, বা কেউ আমাকে কোনোদিন বলেও না এরকম একটা জায়গা আছে। শহর থেকে হঠাৎ করে হাঁটতে হাঁটতে হুট করে আমরা কিছু বস্তির মতো জায়গায় ঢুকে পড়লাম। তারপরে কিছু গাছপালা, একটা জঙ্গল, সেই জঙ্গলটা মানে একটা ছোট গলির মতো রাস্তা, সেই রাস্তাটা বের হয়ে দেখলাম একটা অন্ধকার, মানে মানে চারপাশে শুধু জঙ্গল গাছ, একটা মন্দিরের মতো একটা ঘর। তো আমরা ওখানে যাওয়ার আগে একটা আমাদের থেকে 10 বছর সিনিয়র একজন ব্যক্তির সাথে আমাদের দেখা হলো। আমরা সালাম দিলাম। তো আমরা বললাম যে আমরা ঢাকা থেকে এসেছি, আমরা রঘুতান্ত্রিকের সঙ্গে দেখা করতে চাই। তখন আমাদেরকে বললো যে তোমরা এখানে দাঁড়াও, আমি আসতেছি। তারপর ওই মন্দিরের ভিতরে ঢুকলো ওই লোকটা, ঢুকে 2 মিনিট পর বের হয়ে এসে বললো যে তোমরা এখানে বসো। বাইরে বারান্দায় আমাদের বসতে দিল, আমরা বসলাম। আমার বন্ধু তো অনেক ভয় পাচ্ছে, ও নার্ভাস। তো ওকে একটু বললাম, বন্ধু সমস্যা নেই, আমরা আগে দেখি যে যদি কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে, তোরা যদি কালো জাদুর শিকার হয়ে থাকিস, যেহেতু আমরা রঘুতান্ত্রিকের কাছে আইছি, আমি শুনছি যে উনি অনেক ভালো একজন তান্ত্রিক, রঘুতান্ত্রিক, তো সমস্যা নেই, আগে আমরা পরীক্ষা করে দেখি। তারপর আমাদেরকে ভেতরে ডাকা হলো। তো আমাকে একটা তুল দেওয়া হলো, আমি তুলে বসলাম। ওকে একটা যে জায়নামাজ, তুই একটা সিএনজি ধরে তোর বন্ধুর বাসায় খুবই তাড়াতাড়ি যা। তো আমি বাড়ির থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমার বন্ধুর বাসায় চলে গেলাম, গিয়ে দেখি ওর বাবাকে নিয়ে আসা হয়েছে। তো তারপর আমি আমার বন্ধুর কাছে গেলাম, যে ওরা একটু সান্ত্বনা দিলাম যে কি করবি, কারো বাবা মায়ের পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না। তো যাই হোক, তার পরের দিন 10টার সময় ওর বাবাকে মাটি দিল। তারপর আমি চলে আসলাম। তারপরে একটা মৃত মানুষের জন্য যা যা করার লাগে, 5 দিন 7 দিন 10 দিন 11 দিন এগুলো করে না গ্রাম অঞ্চলে, ঠিক সেরকম ওই শহরেও আর কি আমাদের একটু দোয়া খায়ের করে নেয়। তো ওই রকম ওর বাবার 40 দিন যেদিন শেষ একটা মোনাজাত করে মৃত মানুষের জন্য, ঠিক সেই দিন হঠাৎ করে ওর মা অসুস্থ হয়ে পড়ল। ওই অসুস্থতার কারণে একদম কি বলবো, চোখের সামনে একটা মানুষ হুট করে পড়ে তাকে বিছানায় নেওয়া হলো।
তাকে পানি হালকা কিছু খাওয়ানো হলো, কিছু পানি খাওয়ার পরে আর কিচ্ছু খাইলো না। ঘন্টাখানিক শ্বাস প্রশ্বাস তার একটু চললো, চলনের পর তার আর হুঁশ নাই, নিঃশ্বাস নাই। পরে সেই ডাক্তারকে নিয়ে আসা হলো। সেই ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করল। তো এটা শুনে তো বাড়ির সবাই আমরা আতঙ্কিত হয়ে গেলাম যে অসুস্থতা ছিল ঠিক আছে, কিন্তু হঠাৎ করে পড়েই মারা গেল। তো ওই মৃত্যুর উপরে তো কারো হাত নাই, তো কি আর করার। তো যাই হোক, এইভাবে ওর মাকে মাটি দিয়ে আসার পরে আমার বন্ধু সজীব তো একা বাসায়। তো ও পড়াশোনার জন্যে মেসে থাকতে হয়। তো সজীব বন্ধু আমার একদিন ফোন দিয়ে আমাকে বলে যে, বন্ধু আমার কোনো কিছু ভালো লাগতেছে না, চলো কোথায় ঘুরতে যাই। তা আমিও মনে মনে ভাবছিলাম যে বন্ধুকে ফোন দিয়ে বলবো যে চলো একদিন ছুটি নিয়ে আমরা কোথাও ঘুরতে যাই। তো ওটা নিয়ে আমি ঘুরতে গেলাম। তো আমরা ঘোরাঘুরি করে আনন্দ ফুর্তি করে রাতে আবার বাসায় চলে আসলাম। ও মেসে গেল, আমি বাসায় আসলাম। তো তারপরের দিন হঠাৎ করে ও আমাকে ফোন দিয়ে বলতেছে, বন্ধু আমার শরীরে অনেক জ্বর, কালকে মনে হয় একটু বাইরে বাতাস লাগছে, এই জন্য অনেক জ্বর। তো বললাম ঠিক আছে, তুই খুব তাড়াতাড়ি ডাক্তার কাছে পরামর্শ নিয়ে ওষুধ খা, অ্যান্টিবায়োটিক খা, ঠিক হয়ে যাবে। তো আবার 2-3 দিন পর আমাকে ফোন দিয়ে দিয়েছে যে বন্ধু আমার তো জ্বর থামতেছে না। তো আমি বললাম যে বন্ধু আমার একটা জিনিস সন্দেহ হয়, তোকে আসলে প্রথমে বলি নাই, তুই যেন কি মনে করিস। আমি একটু তোর ফ্যামিলি সম্পর্কেও জানতাম যে তোরা আসলে জিন ভূতে সেরকম বিশ্বাস করিস না। তো আমার কেন যেন সন্দেহ হয় আঙ্কেলের মৃত্যুটা হঠাৎ আর আন্টির মৃত্যুটা চোখের সামনে হয়ে গেল, আবার তোর জ্বর, মাথা ব্যথা, এগুলো সমস্যা তুই বলতেইছিস কিছু না কিছু সমস্যা। তোর বাবা মা মারা গেল, তোর আবার জ্বর ছাড়তেছে না। তো আমার কেন জানি মনে হয় বন্ধু তোদের কোন এক তান্ত্রিকের কাছে যাওয়া দরকার। তো আমার বন্ধু বলল যে বন্ধু তুই এগুলো কি বলতেছিস, আমরা কেন তান্ত্রিকের কাছে যাব? আমি বললাম, দেখ বন্ধু, অবহেলা করে হয়তো বাবা মাকে হারিয়ে ফেলেছিস, এখন কি তুই তোর জীবনটাও শেষ করবি? আমি অনেক কষ্ট করে ওরা বোঝাইলাম যে এগুলো ডাক্তারি চিকিৎসায় হবে না, চল আমার কাছে একটা পরিচিত তান্ত্রিক আছে। আমি আগেই সন্দেহ করছিলাম, তোকে বলতে পারি নাই, এজন্য আমি দুঃখিত বন্ধু, কিন্তু তুই অন্তপক্ষে তোর নিজের জন্য চল। তো আমরা একটা দিন তারিখ ঠিক করলাম। তো আমার আবার এক বড় ভাইয়ের সাথে ওই তান্ত্রিকের খুব ভালো সম্পর্ক, আমি তার কাছ থেকে ওই তান্ত্রিকের ফোন নাম্বারটা নিয়ে আমি ফোন দিয়ে বললাম যে আঙ্কেল, ওনাকে তো হুজুর বলা লাগে। তো বললাম, হুজুর যে এরকম আমার এক বন্ধুর এরকম সমস্যা। তো তান্ত্রিক আমাকে বললো, তোমার বন্ধুকে নিয়ে তুমি মঙ্গলবারের দিন ঠিক 12টার পরে আমার এখানে আসবা। তো আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ঠিকানা নিলাম, সবকিছু নিয়ে বন্ধুকে নিয়ে চলে গেলাম। তো জায়গাটার নাম বলতে পারতেছি না, কারণ জায়গাটা আমি নিজেও কখনো কোনোদিন নামও শুনিনি, আবার যাইও নি, বা কেউ আমাকে কোনোদিন বলেও না এরকম একটা জায়গা আছে।
শহর থেকে হঠাৎ করে হাঁটতে হাঁটতে হুট করে আমরা কিছু বস্তির মতো জায়গায় ঢুকে পড়লাম। তারপরে কিছু গাছপালা, একটা জঙ্গল, সেই জঙ্গলটা মানে একটা ছোট গলির মতো রাস্তা, সেই রাস্তাটা পের হয়ে দেখলাম একটা অন্ধকার, মানে দিশ মানে চারপাশে শুধু জঙ্গল গাছ, একটা মন্দিরের মতো একটা ঘর। তো আমরা ওখানে যাওয়ার আগে একটা আমাদের থেকে 10 বছর সিনিয়র একজন ব্যক্তির সাথে আমাদের দেখা হলো। আমরা সালাম দিলাম। তো আমরা বললাম যে আমরা ঢাকা থেকে এসেছি, আমরা রঘুতান্ত্রিকের সঙ্গে দেখা করতে চাই। তখন আমাদেরকে বললো যে তোমরা এখানে দাঁড়াও, আমি আসতেছি। তারপর ওই মন্দিরের ভিতরে ঢুকলো ওই লোকটা, ঢুকে 2 মিনিট পর বের হয়ে এসে বললো যে তোমরা এখানে বসো। বাইরে বারান্দায় আমাদের বসতে দিল, আমরা বসলাম। আমার বন্ধু তো অনেক ভয় পাচ্ছে, ও নার্ভাস। তো ওকে একটু বললাম, বন্ধু সমস্যা নেই, আমরা আগে দেখি যে যদি কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে, তোরা যদি কালো জাদুর শিকার হয়ে থাকিস, যেহেতু আমরা রঘুতান্ত্রিকের কাছে আইছি, আমি শুনছি যে উনি অনেক ভালো একজন তান্ত্রিক, রঘুতান্ত্রিক, তো সমস্যা নেই, আগে আমরা পরীক্ষা করে দেখি। তারপর আমাদেরকে ভেতরে ডাকা হলো। তো আমাকে একটা টুল দেওয়া হলো, আমি তুলে বসলাম। ওকে একটা যে জায়নামাজে বসার পর আমার বন্ধুর চারপাশে একটা সাদা গোল দাগ দিল। ওই সাদা গোল দাগের উপরে আবার একটা কালো গোল দাগ দিল। তো দেওয়ার পর আমার বন্ধুকে বললো তুমি হাত দুটো মুষ্টি করে রাখো। তো আমার বন্ধু হাত দুটো মুষ্টি করে রাখলো। তারপর তান্ত্রিকের একটা ব্যাগ থেকে তার কিছু সরঞ্জাম বের করে সামনে রাখলো। রাখার পর একটা পানির মতো একটা তরল পদার্থ, কি যে ওটা আমি জানি না, তো ওখানে কিছু চূড়া টুরা পরে ফুক দিয়ে আমার বন্ধুর গায়ে এরকম করে ছিটা দিল। তো ছিটা দেওয়ার পর আমার বন্ধুর গাটা ঝিক দিয়ে উঠলো আর কি। তো আমি কিন্তু পাশে বসা। তো তারপরে আমি জানি না এগুলো মৃত মানুষের হাড় নাকি রেডিমেড প্লাস্টিকের বানানো হাড়। তো যাই হোক, তান্ত্রিকের সব কাজ করা শুরু করলো তান্ত্রিকের মতো। তো আমার বন্ধুর শরীরে যখন একটা কালো জিরার মতো যখন আমার বন্ধুর শরীরে ছিটানো শুরু করলো, আমার বন্ধু ওখানে মানে কাঁপতে কাঁপতে পড়ে গেল, বসা অবস্থায় পড়ে গেল। কিন্তু ও ছটফট করতেছে, কিন্তু ওই যে দাগটা দিছে ওই দাগের বাইরে যেতে পারতেছে না। তো তান্ত্রিক আমাকে আগে ইশারা করে বলছে যে তুমি কোনো কথা বলবে না, তুমি খালি দেখবা। তারপরে তান্ত্রিকের কাজ তান্ত্রিক করতেইছে, ওগুলো তো আমি বুঝতেছি না, ঝাড় ভুক হাবিজাবি। তো এইরকম 2-3 মিনিট পর আমার বন্ধু হুট করে আবার আগের মতো বসলো। বসার পর তান্ত্রিকের 2জন সহকারী লোক আছে তান্ত্রিকের, তারা এসে আমার বন্ধুকে ওখান থেকে উঠাইয়া আর একটা চেয়ারে নিয়ে গিয়ে বসায়া এটা আবার একটা পানি ছিটে দিল। দেওয়ার পর বন্ধু আমার মানে স্বাভাবিক। তো একটু ক্লান্ত হয়ে গেছে। আমি বললাম যে বন্ধু সমস্যা নেই, সাহস রাখ, কিছু হবে না। তারপর
আমার বন্ধুকে নিয়ে বাইরে চলে আসলাম, পানি টানি, তারপরে একটু হালকা পাতলা আমরা কিছু খাবার আমাদেরকে দিল, ফল টল আমরা খাইলাম। তো তারপরে তান্ত্রিক আমাদেরকে আর একটা রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে তান্ত্রিক বলা শুরু করেছে যে আমার বন্ধুর বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার বন্ধুর পরিবারকে কালো জাদু করা হয়েছে। তো এই কথা শোনার পর আমার বন্ধু তো কান্নাকাটি করা শুরু করে দিছে। তো তান্ত্রিক বলতেছে যে কান্নাকাটি করা যাবে না, চুপ থাকো, তুমি যদি আমার কাছে না আসতে তাহলে 1 মাসের মধ্যে হয়তো বা তুমিও মারা যেতে। তো আমি বললাম তান্ত্রিককে, তান্ত্রিক সাহেব, আমরা তো ছোট মানুষ, ওইভাবে বুঝতে পারি নাই। আমি আমার ঘটনাটা আমার বড় ভাইকে বলছিলাম, আমার বড় ভাই আপনার কথা বলছিল, তাই নিয়ে যাচ্ছি। তো তান্ত্রিক বলল তোমার বন্ধু তো কালো জাদু বিশ্বাস করে না। তো বললাম যে তান্ত্রিক সাহেব, এটা স্বাভাবিক, কারণ অনেক মানুষই আছে কালো জাদু বিশ্বাস করে না, কিন্তু এখন আমার বন্ধুকে পরিবারকে যে কালো জাদু করা হয়েছে, এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তো তান্ত্রিক বলল যে সমস্যা নাই, কালো জাদুটা অনেক মর্মান্তিক এবং কঠিনভাবে করা হয়েছে। কালো জাদু মৃত মানুষের কাপড়, মৃত মানুষের চুল, তাদের নিজের লোকের মধ্যেই এই কালো জাদুটা করা হয়েছে, যাতে আমার বন্ধুর পরিবারকে ধ্বংস করা হয়। তা আমার তান্ত্রিক আমাকে বলল যে তোমাদের কালকে আর একবার আসা লাগবে, তোমরা আজকে চলে যাও, আর তুমি এই রাতটা তোমার বন্ধুর সাথে থাকবা, ঘরে লাইট জ্বলায় থাকবা, ঘরের মধ্যে আগুন জ্বালায় রাখবা, হেরিকেনের মধ্যে আগুন জ্বালায়া ঘুমাবা। তো আমি বললাম যে তান্ত্রিক সাহেব, আমরা তো বাসায় যাব, আমাদের তো 2-3টা গাড়ি চেঞ্জ করা লাগে, তো এই রোডে আমাদের কোনো সমস্যা হবে না? তো কয় না, সে ব্যবস্থা আমি এখান থেকে করতেছি। তো তোমাদেরকে যে কালো জাদু করা হয়েছে, তো এটা জিনেদের যে সর্দার, শয়তান জিনের যে সর্দার থাকে, সেই সর্দারকে ডাকে নিয়ে আসার পরে তার পরিবারকে কালো জাদু করা হয়েছে। তো সেই সর্দার অনেক ভয়ঙ্কর। তো তোমরা বাসায় চলে যাও, কোনো সমস্যা হবে না, আমি এতটুকু কাজ এখান থেকে করে দিচ্ছি। তো আমরা চলে আসলাম ওখান থেকে। বন্ধুকে বললাম, বন্ধু যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, তো এখন নিজেকে বেঁচে থাকতে হবে, তো তুই এত টেনশন করিস না, চল, কালকে তো তান্ত্রিক আমাদের আসতেই বললো। তো আমরা বাসায় এসে সেই দিন বাইরে যাইনি, বাসায় গোসল টোসল করে রাতে আমরা 2 বন্ধু একই রুমে তান্ত্রিক যেভাবে বলছে ওইভাবেই ঘুমাইছি। তো ঘুমানোর আগে আমি তান্ত্রিককে একটা ফোন দিয়েছিলাম যে আসলে কোনো সমস্যা হবে কিনা, আমারও ওই সময় অনেক ভয় লাগা শুরু হয়েছিল। তো তান্ত্রিক আমার ফোনটা ধরে নাই, তো আমি আর অতটা তাকে ফোন দেই নাই, কারণ উনি তো তান্ত্রিক মানুষ, অনেক কাজে ব্যস্ত থাকে। তো তারপর সেই সারা রাত আমি ঘুমাতে পারি নাই, আমার বন্ধুও ঘুমাতে পারে নাই। তো পরের দিন সকালে আবার আমরা ঠিক 12টার পর গুগল ম্যাপ দেখে আবার ওই তান্ত্রিকের
মন্দিরে যাই। তো যাওয়ার পর তান্ত্রিক আমাদেরকে বলে যে এখন তোমার বন্ধুকে ওই রুমে রেখে আসো। তো আমি একটা রুমে রাখি আসি। আমার বন্ধু তো অনেক ভয় পাচ্ছিল। বন্ধুকে বললাম যে দেখ বন্ধু, এগুলো সমাধান করতে গেলে একটু সাহস নিতে হবে। পরে আমার বন্ধুকে ভেতরে ওর শরীরের মধ্যে যে কালো জাদু করা ছিল, সেই কালো জাদুর বিষটা তুলে ফেললো। তুলে ফেলার পর কিছু ওষুধপাতি দিল, যে এতদিনে যে ওর রক্ত চুষে খেয়েছে বা ওর ক্ষতিগুলো হয়েছে তার যত পূরণ হয়, এই জন্য কিছু ওষুধপাতি দিল রঘুতান্ত্রিক। তো তারপর আমাকে একটা রুমে ডাকে নিয়ে একা সবকিছু খুলে বললো আর কি তান্ত্রিক, যে ওর বাবা একজন ভালো মানুষ ছিল। এই কালো জাদুটা ওর আমার বন্ধু সজীবের আপন চাচা করছিল। কারণ ওর চাচা একটু উগ্র সমাজের মানুষ ছিল এবং খারাপ টাইপের লোক ছিল আর কি। ওর দাদার সম্পত্তি নিয়ে আর কি ওদের পারিবারিক ওই সমস্যা, সেই কারণে ওর চাচা চাইছিল ওর পরিবারের সবাই ধ্বংস হয়ে যাবে, বাকি যে সম্পদ থাকবে সবকিছু ওর চাচা ভোগ করবে। তো তান্ত্রিক আমাকে বলল যে এইসব কথা ওকে বলার কোনো প্রয়োজন নাই, তুমি ওকে নিয়ে বাসায় যাও আর কয়েকটা জিনিস আমাদেরকে দিল যে এইভাবে এইভাবে ওকে ব্যবহার করতে বলবে। তো তান্ত্রিক আমাদের কাছ থেকে 3760 টাকার মতো এরকম নিল। নেওয়ার পর আমরা বাসায় চলে আসলাম। তারপর তান্ত্রিক আমাকে বলল ফোনে যে ঠিক রাত 12টার সময় আমি যে জিনিসগুলো তোমাকে দিয়েছি, এই জিনিসগুলো আমি যখন যেভাবে যেখানে রাখতে বলবো তুমি রাখবা। তান্ত্রিক আমাকে বলছে যে তুমি ভয় পাচ্ছ নাকি? আমি বললাম যে না, আমি ভয় পাচ্ছি না। তান্ত্রিক বললো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এই বন্ধুর বাসায় ছিলাম। তো 12টার সময় তান্ত্রিক আমাকে ফোন দিয়ে বললো যে তুমি 4টা কঞ্চির মতো আর কি আমায় একটা সাদা, একটা লাল, একটা হলুদ, এরকম কিছু কালারের জিনিস আমাকে বললো যে তুমি এগুলো ওদের বাড়ির আশপাশে 4টা 4 মাথায় এবং একটা মাঝখানে, লালটা মাঝখানে, বাকি কালারগুলো অন্যখানে পুঁতে দেবে রাত 12টার সময়। তো আমি বললাম যে তান্ত্রিক সাহেব, এটা কি আমি একাই রাত 12টার পর করতে পারবো? আমার তো ভয় লাগবে তখন। তান্ত্রিক বলতেছে যে সমস্যা নাই, তুমি তোমার বন্ধুর গেট খুলে দেখবা যে একজন লোক দাঁড়িয়ে আছে, আমার লোক, সে সঙ্গে থাকবে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন আমি তান্ত্রিকের ফোন কেটে দিয়ে ঘুমাই গেলাম। ঠিক 11টা 58 আমি হুট করে জেগে গেলাম। জেগে গিয়ে দেখি যে 11টা 58 বাজে। তো আমাকে তান্ত্রিক ফোন দিয়ে বলল যে যাও, গেটে একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে কাজটা সম্পূর্ণ করো। তো আমি গেট খুলে দেখি আসলে একটা লোক দাঁড়িয়ে হয়ে আছে। ওনাকেও দেখতে তান্ত্রিকের মতো, লাল কাপড় পরা। তো সেই তান্ত্রিকের লোকটাকে নিয়ে আমি ওই বন্ধুর বাড়ির চারপাশে ওই জিনিসগুলো পুঁতে দিলাম। সম্ভবত ওগুলো তাবিজেই হবে। তো তাবিজগুলো পুঁতে দেওয়ার পর তান্ত্রিকের লোক আমাকে বলল দরজা খুলে দাও। আমি দরজা খুলে দিলাম, উনি চলে গেল। আমি এসে
ঘুমাইলাম আমার বন্ধুর সঙ্গে। সকালে উঠে আমি আমার বাসায় চলে আসলাম। বন্ধুকে বললাম আর কোনো সমস্যা নেই, ওষুধগুলো দিছি তুই খাইবি, আর এতে ঠিক হয়ে যাবে। তো কয়েকদিন পর বন্ধু আমাকে ফোন দিয়ে বললো, বন্ধু চল আরেক জায়গায় ঘুরতে যাব। তো আমরা আবারও ঘুরতে যাব। তো এমন তো অবস্থায় আমি শুনলাম যে আমার বন্ধুর মানে বাসা থেকে নামার পর দরজায় পা পিছলে পড়ে গিয়ে ওর পায়ে একটা আঘাত পাইছে। তো আমার তো ভয় লাগা শুরু হইলো যে আবার কি এত কিছু করলাম, আবার কি কোনো সমস্যা নাকি। তো বন্ধুর কাছে গিয়ে দেখলাম ওর পায়ে ব্যান্ডেজ করা রাখা, পা মুচকে গেছে। তারপরে আমি আবার তান্ত্রিককে ফোন দিলাম যে তান্ত্রিক সাহেব, এইরকম তো আমার বন্ধু 3-4 দিন পর ঘর থেকে বের হতে ধরে এইরকম সমস্যা। তো আমাকে বললো যে ওটা কোনো সমস্যা না, যেগুলো সমস্যা ছিল ওগুলো আমি সমাধান করে দিয়েছি, আর কোনো সমস্যা না, এটা হয়তো বা কোনো দুর্ঘটনা। পরে আমার বন্ধু আমাকে বলতেছে, বন্ধু তান্ত্রিকে মনে হয় কাজ করতে পারে নাই, আমি গাইব না, আমার একটার পর একটা সমস্যা হচ্ছে। তো বললাম তান্ত্রিককে ফোন দিয়েছিলাম, তো তান্ত্রিক বলছে যেগুলো এটা এটা দুর্ঘটনা, এটা কোনো সমস্যা না। তো আমার বন্ধু পরে কিছুদিন আগে বিয়ে শাদী করেছে, ও এখন অনেক ভালো আছে। তো আমার নিজের দেখা বা নিজে রিসার্চ করা যে আসলে কালো জাদু কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা আমি আমার বন্ধুকে দিয়ে এবং আমি রিসার্চ করেও দেখছি যে কালো জাদু আসলে একটা ভয়ঙ্কর জিনিস। গভীর রাত, ঘড়ির কাঁটা ঠিক 3টা ছুঁই ছুঁই। বাইরে গভীর রাত, ঘড়ির কাঁটা ঠিক 3টা ছুঁই ছুঁই। বাইরে হালকা কুয়াশা, দূরে কোথাও শেয়ালের ডাক, আর মাঝে মধ্যে কুকুরের অদ্ভুত চিৎকার, যেন কিছু একটা তারা দেখতে পাচ্ছে কিন্তু মানুষ পাচ্ছে না। আমার নাম রাকিব। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা ঘটে 2018 সালের দিকে আমার গ্রামে। আমাবস্যার শুরুটা ছিল একদম সাধারণ। আমাদের গ্রামের পাশে একটা পুরনো শ্মশান ছিল। সবাই ওটাকে কালো বাগান বলে ডাকতো, কারণ সেখানে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো ঢুকতো না। গ্রামের মানুষজন ওখানে যেত না, বিশেষ করে রাতের বেলা তো কেউ কাছেও ঘেঁষত না। কিন্তু একদিন গ্রামে হঠাৎ একজন তান্ত্রিক আসে। তার নাম কেউ ঠিক জানতো না, সবাই তাকে কালো তান্ত্রিক বলতো। তার চোখ দুটো ছিল অদ্ভুত, যেন কারো ভেতরটা ভেদ করে দেখতে পারে। লম্বা জটা চুল, গায়ে কালো কাপড়, আর গলায় ঝোলানো ছিল অদ্ভুত সব হার। আগুন তান্ত্রিকের আগমন, সে এসে সরাসরি ওই শ্মশানের পাশে একটা ভাঙা মন্দিরে থাকতে শুরু করল। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে অদ্ভুত মন্ত্র পড়ার শব্দ, আগুন জ্বলে ওঠা, আর মাঝে মাঝে মানুষের কান্নার মতো আওয়াজ। গ্রামের কিছু লোক বলতো, ও মানুষ না, ও কিছু একটা ডাকে। সতর্ক প্রথম ঘটনা, একদিন আমাদের পাশের বাড়ির ছোট্ট ছেলে সুমন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই খুঁজতে থাকে, শেষে শ্মশানের কাছে তার জুতা পাওয়া যায়, কিন্তু সুমন কোথাও নেই। সেই রাতেই প্রথমবার আমি কিছু দেখি। চোখ আমি যা দেখেছিলাম, আমি আর আমার বন্ধু সাগর সাহস করে শ্মশানের দিকে যাই। দূর থেকে দেখি তান্ত্রিক একটা আগুনের সামনে বসে আছে।
তার চারপাশে গোল করে কিছু আঁকা, আর সেই গোলের ভেতরে কিছু একটা নড়ছে। আমরা ভালো করে তাকাতেই দেখি একটা ছায়া, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ না। তার হাতগুলো লম্বা, মাথাটা কাত হয়ে আছে, আর সে ফিসফিস করে বলছে, আমাকে ছাড়, আমাকে যেতে দাও। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। মোমবাতি ভয়ঙ্কর সত্য। পরের দিন গ্রামের এক বয়স্ক লোক জানায়, এই তান্ত্রিক নাকি আত্মা বন্দি করে শক্তি নেয়। সে নাকি মানুষের আত্মা ধরে রেখে তাদের দিয়ে কাজ করায়, আর সেই শক্তি দিয়ে সে আরো শক্তিশালী হয়। খুলি দ্বিতীয় ঘটনা। এক রাতে আমার নিজের বড় ভাই হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। সে চুপচাপ বসে থাকে, কাউকে কিছু বলে না, কিন্তু মাঝে মধ্যে তার মুখ দিয়ে অন্য কারো গলা বের হয়, ও আমাকে ডেকেছে, আমি এসেছি। আমরা ভয় পেয়ে যাই। ওঝা ডাকা হয়, কিন্তু কিছুতেই কাজ হয় না। আগুন তান্ত্রিকের আসল রূপ। আমি সিদ্ধান্ত নিই, এই রহস্য আমাকে বের করতেই হবে। এক রাতে আমি একাই যাই ওই শ্মশানে। চাঁদের আলো নেই, পুরো অন্ধকার। দূরে আগুনের আলো দেখতে পাই। ধীরে ধীরে এগিয়ে যাই, আর যা দেখি তা আমি জীবনে ভুলতে পারবো না। ভয়ে চিৎকার করা মুখ, চূড়ান্ত ভয়ঙ্কর দৃশ্য। তান্ত্রিক দাঁড়িয়ে আছে, তার চারপাশে 5-6টা ছায়া, সবগুলো মানুষের মতো, কিন্তু মুখ নেই। আর মাঝখানে একটা কালো গর্ত, সেই গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। তান্ত্রিক চিৎকার করে বলছে, আরো শক্তি চাই, আরো আত্মা চাই। হঠাৎ সে আমার দিকে তাকায়, তার চোখ পুরো লাল। সে বলে, তুই এসে গেছিস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। এক ফোঁটা রক্ত পালানোর চেষ্টা। আমি দৌড় দেই, কিন্তু পেছনে থেকে কেউ আমার পা ধরে ফেলে। নিচে তাকিয়ে দেখি একটা হাত মাটি থেকে বের হয়ে আমার পা চেপে ধরেছে। আমি চিৎকার করি। আমাবস্যা শেষ মুহূর্ত। হঠাৎ দূর থেকে আজানের শব্দ ভেসে আসে। সবকিছু কাঁপতে শুরু করে, ছায়াগুলো চিৎকার করতে থাকে। তান্ত্রিক রেগে গিয়ে আগুনে কিছু ছুঁড়ে ফেলে, আর মুহূর্তেই সব অদৃশ্য হয়ে যায়। কফিন পরিণতি। পরের দিন গ্রামের লোকজন মিলে ওই জায়গায় যায়। দেখে মন্দির ভেঙে পড়েছে, তান্ত্রিক নেই, কিন্তু মাটির নিচে পাওয়া যায় অনেকগুলো হাড় আর কিছু অদ্ভুত চিহ্ন। ভয়ার্ত মুখ। শেষ কথা, আমার ভাই ঠিক হয়ে যায়, কিন্তু সে আজও কিছু মনে করতে পারে না। আর আমি আজও মাঝে মাঝে রাতে শুনি, আমি এখনো আছি, আমি ফিরে আসবো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটা পাঠিয়েছে হৃদয় নামে এক ছোট ভাই, তো ওর নিজের দাদির একটা ঘটনা আমাদের কাছে শেয়ার করছে। আশা করি ঘটনাটা আপনাদেরকে নতুন কিছু শেখার এবং নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন করবে। তো আমরা দেরি না করে গল্পে চলে যাই। হৃদয় লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমার গল্পটা পড়বেন। হ্যাঁ, অবশ্যই তোমার গল্পটা পড়ব। তো আমি মোহাম্মদ হৃদয়। তো আমরা গল্পে চলে যাচ্ছি। হৃদয় যেভাবে গল্পটা লিখে পাঠিয়েছে আমি সেইভাবে পড়ার চেষ্টা করতেছি। তো হৃদয়ের দাদি অনেক সুন্দরী ছিল আর কি। তো হৃদয়ের দাদির বিয়ে হয়েছিল 12 বছর বয়সে।
তো আজ থেকে 50-70 বছর আগে বা 100 বছর আগে তো মেয়েদেরকে 12 থেকে 13 বছরের মধ্যে বিয়ে শাদী দেওয়া হতো। তো হৃদয়ের দাদা বিয়ে করে আনার পর একটা সন্তান হৃদয়ের দাদির পেটে আসে। তো সন্তানটার বয়স যখন 4 মাস থেকে 5 মাস হয়, তো সন্তানটা ওই হৃদয়ের দাদির পেটেই মারা যায়। তো এইভাবে 1টা 2টা 3টা এইভাবে 4-5টার মতো আর কি হৃদয়ের দাদির সন্তান মারা যায় পেটে। তো ওই সময় হৃদয়ের দাদা কি করে, সে বুঝতে পারে যে কোনো সমস্যা আছে। তো সে নিজের বাড়িটাকে এক কবরেজ দ্বারা বহন করে নেয়, আবার দোয়া তাবিজ যেগুলো জাদুমন্ত্র আছে সেগুলো করে, যাতে পরবর্তী সন্তানের মুখ তার দাদা দেখতে পায়। তো এইভাবে আবার একটা সন্তান আসে। তো সেই সন্তানটা পৃথিবীর বুকে আসে, কিন্তু আসার কিছু কিছু মিনিট, 5-7-10 মিনিটের মধ্যে আবার সন্তানটা মারা যায়। তো হৃদয়ের দাদার তো মন আরো ভেঙে যায় যে এত কিছু করার পরও তার সে একটা সন্তানের মুখ দেখলো, কিন্তু সে আবার এসেই পৃথিবীতে এসেই চলে গেল। তো এক হতাশা, কষ্ট। তো এদিকে 5-6টা বাচ্চা মারা গিয়েছে। তো সেই সময় তো অনেক বুড়ি মানুষ, হৃদয়ের দাদার মা বা চাচি, তারা বলা শুরু করছে এটা অপয়া একটা মেয়ে, এতগুলো সন্তান খেয়ে ফেললো হাবিজাবি। তো হৃদয়ের দাদা কোনোভাবে কিছু বুঝতে পারছিল না কি করবে, একে একে সব সন্তান শুধু মারাই যাচ্ছে। তো হৃদয়ের দাদা এইসব কথাবার্তার কারণে বাসা থেকে রাগ করে একদিন বাড়ি থেকে চলে যায়। তো এক বটগাছের নিচে বসে রেস্ট নিচ্ছিল। ওই সময় কিন্তু এত বাড়ি, এত কিছু, এত মানুষও ছিল না। তো ওই হৃদয়ের দাদা রাগ করে তার বোনের বাসায় চলে যায়। তার বোনের বাসায় ফিরে তার বাড়ির থেকে না হলেও 20 থেকে 25 কিলোমিটারের মতো দূরত্বে। তো এক বট গাছের নিচে তা ওই হৃদয়ের দাদা বসে রেস্ট নেয়। তো এমন সময় ওখানে রেস্ট নিতে ঘুমিয়ে পড়ে আর কি, বসে থাকা অবস্থায়। তো হুট করে একটা লোক এসে তাকে সালাম দেয়। তো তার ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে যাওয়ার পর উঠে সালামের জবাব দেয়। দেওয়ার পর সেই লোকটা চুলদাড়ি হালকা পাকছে, হালকা পাকে নাই, এরকম একটা মধ্যবিত্ত বয়স্কের লোক তার সামনে দাঁড়িয়ে। তো হৃদয়ের দাদা জিজ্ঞাসা করলো যে কে আপনি? তো ওই লোকটা বলল যে আমি একজন মুসাফির মানুষ। তো উনি বলল, ও তো এখানে রেস্ট করার জন্য আসলেন বটের গাছের নিচে? তো বলল যে না, আমি আসলাম তো সমস্যা সমাধান করার জন্য। তো হৃদয়ের দাদা তো অবাক যে আমার সমস্যা ইনি কেমনে জানে, আবার সমাধানও করতে যাচ্ছে। তখন হৃদয়ের দাদা বলল যে হ্যাঁ, আমি তো সমস্যার কারণে বাড়ি থেকে বের হয়ে গেছি। আমি চিন্তা করছি যে আমার বোনের বাসায় যা থাকবো, বাড়িতে আমার ভাল লাগে না।
তখন সেই লোক আমাকে বলল যে যে দেখ পাগলা, তুই তো হতাশ হয়ে যাচ্ছিস, হতাশ হওয়া যাবে না। তুই যাকে বিয়ে করছিস তার নাম কি? তখন আমার ওই দাদা বলল যে আমার বইয়ের নাম এইটা। তো নাম বলার পর বললো যে দেখ, তোর বেগমের সাথে একটা জিন বসবাস করত। তোর বউ যখন তার মায়ের পেটে ছিল, ঠিক তখন থেকে নিয়ে একটা জিন তোর বউয়ের প্রেমে পড়ে। তো এই কথা শোনার পর তো হৃদয়ের দাদা অবাক হয়ে গেছে যে এটা আবার কি ধরনের কথা। ওই সময় তো মানুষের ধারণা অত কিছু ছিল না, জিন ভূত বা এত কিছু মানুষ জানতো না এক কথায়। তো হৃদয়ের দাদাকে বলে যে তুই যখন ওর মানে ওই মেয়েটা হৃদয়ের দাদিকে যখন বিয়ে করে, তখন ওই জিনের মনটা ভেঙে যায়। ওই মুসাফির লোকটা বলে যে তুই যখন ওই মেয়েটাকে বিয়ে করিস, ঠিক তার কিছুদিনের মধ্যে যে জিনটা তোর বেগমের সাথে ছিল, সেই জিনটা তোকে কয়েকবার স্বপ্নে এসে একটা ফুল ছিঁড়তে মানা করছিল। তোর কি মনে আছে? তো হৃদয়ের দাদা বলল যে হ্যাঁ, আমি তো প্রায় একটা স্বপ্ন দেখতাম যে আমি একটা জায়গায় গেছি, একটা ফুল ছিঁড়তে ধরেছি, কিন্তু একটা লোক আমাকে নিষেধ করতেছে যে এই ফুলটা ছেঁড়া যাবে না। তো তারপরও কেন জানি আমি প্রথম কিছুদিন আমি ফুলটা ছিঁড়ি নাই, তারপরও লাস্টের একদিন আমি ফুলটা ছিঁড়ছি। তো যেদিন আমি ফুলটা ছিঁড়ছি সেই দিন ওই লোকটা আমাকে কিছু বলে নাই। তখন ওই মুসাফির লোকটা, তো মুসাফির না বলি, এই মুসাফির আমি যাকে বলতেছি এই মুসাফির হচ্ছে জিন। ইনিও একটা জিন, তবে ইনি অনেক ভালো, জিনেদের মধ্যে অনেক বুজুর্গবান একজন জিন। তো ওনাকে বলল যে তোর স্ত্রীকে যে জেনটা ভালোবাসিছে, তো ওই জেন কিছুদিনের মধ্যে তোর বেগমের সাথে মিলিত হতো আর কি, মিলন ঘটাইতো, কিন্তু তার আগেই তুই মেয়েটাকে বিয়ে করে ফেলছিস। তুই যবে থেকে মেয়েটাকে দেখে এসেছিস তখন থেকে নিয়ে কিন্তু স্বপ্নটা তুই বেশি দেখছিস। তখন হৃদয়ের দাদা বলল হ্যাঁ, এটা তো সত্য, আমি শেষের দিকে স্বপ্নটা আরো বেশি দেখছি আমার বিয়ের আগে। তখন ওই জিন আবার বলল যে মুসাফির নাই বলি, কারণ ওই মুসাফির সেজে ওই ব্যক্তি ছিল জিন। তো ওই জিন আবার ওর দাদাকে বলল যে তোর 6টা সন্তান নষ্ট হয়ে গেছে। তো ওর দাদা বলল হ্যাঁ 6টা নষ্ট হয়ে গেছে। পরে বলল যে এগুলো নষ্ট কিন্তু ওই জিনে করছে, কারণ তুই সেই জিনের মন ভেঙে দিয়েছিস, তোকে কষ্ট দিয়েছিস, কারণ তোর ওয়াইফকে ও এত পরিমাণ ভালোবাসতো যে আজও সে অনেক ভালোবাসে, কিন্তু তুই রাতে তোর বউয়ের সাথে থাকার কারণে সেই জিন কাছে আসতে পারে না। আবার ওই জিনটা এত পরিমাপ তোর বউকে ভালোবেসেছে যে অবৈধভাবেও তার শরীরে ঢুকতে পারতেছে না,
সে চাইলে ঢুকতে পারবে কিন্তু ঢুকতেছে না। তার মানে তোর অজান্তে করা অপরাধটার প্রতিশোধ সে নিচ্ছে। তখন হৃদয়ের দাদা বলল যে আমি তো অনেক ট্রাই করেছি দোয়া তাবিজ যাতে আমার একটা সন্তান হয়, কিন্তু কোনোভাবে তো হয়নি। তখন জিন বলল যে দেখ, তোর ওই সব দোয়া তাবিজ ওগুলো কখনো কাজে আসবে না, কারণ ওগুলো সব কিছু নিমিষে শেষ করে দেয় জিন। তখন হৃদয়ের দাদা বলল যে আমি এই বিপদ থেকে এখন কেমনে উদ্ধার হতে পারবো? তখন বলল যে দেখ, ওই জিনকে সন্তুষ্ট করতে হবে। তো হৃদয়ের দাদা বলল আমি কিভাবে সন্তুষ্ট করব? তখন বলল যে তুই এখান থেকে বাড়িতে যাবি, বাড়িতে যাওয়ার পর ঠিক 7 দিন পর তুই এই জায়গায় আবার আসবি, বাকিটা আমি তো পরে বলবো। তো এই কথা শুনে হৃদয়ের দাদা বাসায় এসে 7 দিন পর আবার ওই জায়গায় যায়। তো আবার সেই বটের গাছের নিচে কোনো লোকই নাই। তো সেই দিন আবার 2টা লোক ওখানে রেস্ট করতেছে আর কি। তো হৃদয়ের দাদা গিয়ে ওখানে বসলো, বসার পর চিন্তা করতেছে ওই লোকটা নাই কেন, যে লোকটা আমাকে আমার এই বিপদ থেকে মুক্ত করবে। তো হৃদয়ের দাদা আবার ওই 2টো লোককে জিজ্ঞাসা করছে যে এখানে কোনো বয়স্ক লোককে দেখছিল নাকি। তারা বলছে যে না, দেখিনি। তো কিছুটা সময় যাওয়ার পর ওই লোক দুটো আবার চলে গেল। চলে যাওয়ার 1 মিনিটের মধ্যে আবার ওই একটা সালাম দিল পেছন থেকে, দিয়ে বলতেছে যে আমি এখানেই ছিলাম কিন্তু তোর সাথে কথা বলতে পারি নাই, কারণ আরো 2টা মানুষ এখানে ছিল। তো পরে বলল যে বাবা আমি এখন কি করব, আমাকে তো আপনি আসতে বলছেন, আমি আসছি। তখন হৃদয়ের দাদাকে বলল যে তোর স্ত্রীর কাছে যে জিন আছে, এই জিনের সাথে আমি কথা বলছি। তো সে কোনোভাবেই মানতে চাচ্ছে না। সে যতদিন বেঁচে থাকবে এবং তোরা যতদিন বেঁচে থাকবি ততদিন তোদের সন্তান হবে না। তো আমি ওই তোর স্ত্রীর সাথে যে জিন আছে সেই জিনকে অনেক বোঝানোর পর আমার যে ওস্তাদ সেই জিনের কাছে, তোর ওয়াইফের কাছে থাকা জিনকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ওকে বোঝাইছি যে মানুষ এবং ইনসান হচ্ছে পৃথিবীর, তো মানুষ আর জিন কখনোই এক হতে পারে না। তো এই জন্যে তুই তাকে ভালোবাসিস ঠিক আছে, তো এতদিন যা ক্ষতি করছিস কিন্তু এরপরে আর এই ক্ষতিগুলো করিস না। আমার ওস্তাদে যখন তাকে এরকম আরো অনেক হাদিস কোরআন থেকে কথা বলছিল যে আমাদের একদিন মৃত্যু হবে, এভাবে আমরা যদি কারো ক্ষতি করি তাহলে আমরা আমাদের মৃত্যুর পর কি হবে। তো ওই জিন বলছে যে আমি তাকে ভালোবেসে তাকে পাইনি, তো আমি তাকে না পাওয়ার কারণে অনেক কষ্ট পাইছি, তো আমি তাকে ধ্বংস করেই ছাড়ব। তখন আমার জিনের ওস্তাদ বলল যে যে তুই যদি 24 ঘন্টা তোকে সময় দিলাম,
তুই এই সময়ের মধ্যে তুই আমাকে রেজাল্ট জানাবি। তুই কি করবি? তুই তাকে ছাড়ি দিবি না তার ধ্বংস হিসাবে? তুই যদি ধ্বংস চাস তাহলে আমরাও কিন্তু এখানে তোর ধ্বংসের জন্য ব্যবস্থা করব। ঠিক তখন ওই জেন তখন বলল, ঠিক আছে, আমি তাকে ছেড়ে দেব, কিন্তু হ্যাঁ, আমি তার 6টা সন্তান খাইছি, আরো একটা সন্তান খাবো, তারপরে তাকে আমি ছেড়ে দেব। তখন ওই জিনের ওস্তাদ বলল যে এটা তো মহা অপরাধ, তুই আগেও অনেক অপরাধ করছিস, এটাও অনেক বড় অপরাধ, এটা করা যাবে না। তুই বল এর জন্য তুই কি চাস? তখন ওই জেনের সর্দারকে বলল যে তাহলে এমন কিছু দিতে হবে যার রক্ত দিয়ে আমি গোসল করতে পারি। তখন বলল যে তোকে 7টা খাসি কোরবানি দেব তোর জন্য, তুই সেই খাসির রক্ত দিয়ে গোসল করে নিস আর চিরদিনের জন্য ওদের জীবন থেকে সরে যাস। তখন এই জেন রাজি হলো। তো এই ঘটনাটা হৃদের দাদাকে ওই মুসাফির সেজে যে জেন সে বলতেছে। তারপর বলল যে তুমি বাসায় যাও, 7টা খাসি জবাই দাও, এই 7টা খাসির মাংস দিয়ে তুমি তোমার এলাকার লোকজনকে খাও। তো হৃদয়ের দাদা সেম ঠিক সেইভাবে বাসায় আসলো। আসার পর 7টা খাসি হাত থেকে কিনে নিয়ে এসে কোরবানি করে দিল। তো এটা একটা শর্ত দিয়েছিল, সেটা হচ্ছে কোরবানি করতে হবে রাতের 12টার সময় এবং অন্ধকারে করতে হবে কোরবানি, এবং এই রক্ত মধ্যে পানিও দেওয়া যাবে না এবং সেই রক্ত মাটি চাপাও রাখা যাবে না। তো ঠিক সেইভাবে হৃদয়ের দাদা রাত 12টার দিকে তার ভাই ব্রাদার সবাইকে নিয়ে 7টা খাসির বলি দেয়। 7টা খাসির বলি দেওয়ার পর যখন খাসিগুলোর শরীর থেকে রক্ত বের হয়ে যায়, তো তারপরে খাসিগুলোকে সাইড করে অন্য জায়গায় নিয়ে যেয়ে তার মাংসটা বের করে নেওয়া হয়। তো যাই হোক, পরের দিন তো তাদের বাড়িতে একটা আয়োজন, অনেক মানুষকে দাওয়াত করেছে, খাওয়া দাওয়া। তো পরের দিন সকালে হৃদের দাদা ওই যেখানে খাসি বলি দেওয়া হয়েছিল সেখানে এসে দেখে একটি রক্তও নেই। তারপরে উনি তো বুঝতে পারছে যে এখানে রক্ত নাই কেন। তো যারা সাথে ছিল বলি দেওয়ার সময় তারা এটা গবেষণা করা শুরু করে দিয়েছে যে কি রে, কালকে এখানে যে 7টা বলি দিলাম খাসি, একটারও গায়ে রক্ত নাই, এখানে এই রক্তগুলো কে খাইলো? কেউ বলতেছে হয়তো বা শিয়াল এসে খাইছে, কেউ বলতেছে কুকুরে খেয়ে শেষ করছে। কয় কুকুর শিয়াল খেলেও তো একটু হলেও মানে মাটিতে থাকবে আর কি, বোঝা যাবে। তো হৃদয়ের দাদা তো কোনো কথাবার্তা বলে না, কারণ এগুলো তো বলা যাবে না। তো তারপর 1 বছর পর হৃদয়ের বাবা জন্ম নেয়। তারপর হৃদয়ের কাকু জন্ম নেয় এবং তারপরে হৃদয়ের একমাত্র আন্টি জন্ম নেয়। তো হৃদয়ের দাদির এই ঘটনাটা শুধু হৃদয়ের দাদিকে দিয়েই না, আমার মনে হয় এরকম ভরি ভরি ঘটনা আছে যা আমাদের দাদি, তারপরে নানি, এদেরকে জিজ্ঞাসা করলে আমরা এরকম অদ্ভুত বা ভয়ঙ্কর কিছু ঘটনা শুনতে পারব। তো আশা করি এই ঘটনাটা একটু হলেও আপনাদেরকে বোঝাই দিছে যে খুব সুন্দর হওয়াও পৃথিবীর জন্যে ভয়ঙ্কর। কারণ হৃদয়ের দাদি যদি খুব বেশি সুন্দর না হতো
তাহলে হয়তো বা জিন তার প্রেমে পড়তো না। তো এই ছিল একটা মজা এবং ভয়ঙ্কর ঘটনা। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হব।